ভাস্করের আফসোস। ভাস্করের আফসোস আমি ইস্টবেঙ্গল নিয়ে একটু আলোচনা করব। তো আমার আগের দুটো অডিও ছিল মূলত এই প্রতিভা অন্বেষণ নিয়ে। এইটা কিছুটা ওটাই রিলেটেড, কেননা আজকে দেখলাম ভাস্কর গাঙ্গুলি একটা কথা বললো একটা ইন্টারভিউতে স্পটার নিউজে। তো সেইটা বিষয়ে যাওয়ার আগে বলি, একটু আগে আমি দেখলাম কোনো এক সুপার জায়ান্টের ফ্যান, তাদের যে এখন মালিক রয়েছে সেই মালিকবাবু স্যারকে ট্যাগ করে একটা টুইট করেছে যে স্যার, আমাদের একটা দুর্গাপুরে একটা একাডেমি ছিল, ওটা ডেমোলিশ হয়ে গেছে। মানে ডেমোলিশ কথাটা ব্যবহার করেছে, মানে ইংরেজিতে ছিল টুইটটা, মানে ওটাকে একদম বুলডোজ করে দেওয়া হয়েছে রাদার। তো আপনি যদি এটা 4টে নতুন একাডেমি খুলে দেন, তো দেখে খুব খারাপ লাগছিল। এই যে এইভাবে একটা 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 ক্লাব, একটা প্রতিষ্ঠান ছিল, একটা কমিউনিটি ক্লাব, সেটা এখন একটা ব্যক্তির একটা মালিকানায় চলে এলো। এখন আপনারা অনেকে অনেক কিছু বলতে পারবেন না, পাশ্চাত্যে এরকম আছে, উদাহরণ আছে। আবার পাশ্চাত্যে কিন্তু জুলিয়াস সিজারের উদাহরণও আছে, মানে রোমান এম্পায়ারে জুলিয়াস সিজারের একটা সুন্দর একটা ঐতিহাসিক উদাহরণ আছে, এবং তার একটা লিটারারি একটা অ্যাডাপ্টেশনও আছে। যে জুলিয়াস সিজার যে নাটকটা লিখেছিল শেক্সপিয়ার, সেটা কিন্তু একটা সত্যি ঘটনা অবলম্বন করে। কেননা তখন যে রোমান এম্পায়ার ছিল, তাতে একটা ট্রায়ামভাইরেট ছিল, মানে তিনজন মানে ক্ষমতাবান মানুষ ওপরে ছিল এবং তার নিচে ছিল সেনেট। ব্যাপারটা একটা ডেমোক্রেটিক প্রসেস ছিল, যেটাকে ধ্বংস করে সেখানে মোনার্কি, মানে আমি সব একনায়কতন্ত্র এস্টাবলিশ করার চেষ্টা করছিল জুলিয়াস সিজার। যেই জন্য এই জুলিয়াস সিজারের নিধন হয় এবং রোম তখনকার মতন বেঁচে যায়। পরবর্তীকালে অবশ্য আবার অনেক কিছু ঘটেছিল। তো একটা কমিউনিটি ক্লাবকে কিন্তু এরা ধ্বংস করে ফেলেছে। মার্জা ঠার্জা ছাড়ুন, এইসব বিষয় নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, কিন্তু একটা কমিউনিটি ক্লাব ছিল, একটা সমষ্টিগত একটা সামাজিক ক্লাব ছিল, সেটা এখন একটা ব্যক্তির একটা একটা প্রতিষ্ঠান হয়ে গেছে। ব্যক্তির একটা মালিকাধীন একটা ব্যাপার হয়ে গেছে। এই যে জহুজুর স্যার, মালিকবাবু স্যার যদি একটু করে দেন খুব ভালো হয়, বাবু স্যার যদি না হয় তো তাহলেও ভালো আছে, এরকম ব্যাপার। যে এবার ভাস্কর গাঙ্গুলির ব্যাপারে আসা যাক। তো ভাস্কর একটা স্পটার নিউজ যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে একটা ইন্টারভিউ দিচ্ছিল, এবং ইন্টারভিউ শেষ দিকে আপনারা দেখবেন ভাস্কর বলছে যে বিভিন্ন যে প্লেয়ারদেরকে আমরা সুযোগ দিই না, ঠিকঠাক ট্রায়াল করি না, স্কাউটিং করি না, সেটা বলতে গিয়েও বিশেষ একটা উদাহরণ দিল। কোনো একটা প্লেয়ারের, তার নাম বলেনি, সে বোধহয় ওয়ারিতে খেলতো, একটা বা পায়ের একটা প্লেয়ার, মনে হলো অ্যাটাকিং প্লেয়ারই হবে ভাস্কর যেইভাবে বলছিল। যে ভাস্কর মানে বেশ চমকে গেছে সে এটা খেলা দেখে। তো জিজ্ঞেস করছে তুমি কোথায় খেলো এরকম, তারপর বলছে যে তুমি তোমার এত ভালো, একদম এত স্কিলফুল, তুমি আজকে মানে আটকে যাচ্ছ কেন, মানে পেরোতে পারছো না কেন? তো তখন বললো যে স্যার, আমি গত 7 দিন ধরে দিন রাত খেলে যাচ্ছি, খেলছি, বাবার শরীর ভালো নয়, টাকার জন্য, চিকিৎসার জন্য করছি। তো তখন ভাস্কর বলল যে এইভাবে আমরা যদি ঠিকঠাক করে যারা ট্যালেন্ট আছে, তাদের যদি আমরা ট্যালেন্ট, আবার কথাটা আবার মিসইন্টারপ্রেট করবেন না, মানে আমি বলতে চাইছি যারা যোগ্য ব্যক্তি, যারা মানে যে করেই হোক, যারা শিক্ষিত এবং যোগ্য, সেই ধরনের ব্যক্তিদের আমরা যদি সময় মতো সুযোগ না দিই, সময়টা খুব ইম্পর্টেন্ট। আপনি কাকে সুযোগটা দিচ্ছেন, কখন সুযোগটা দিচ্ছেন। ওই শুভেন্দু মান্ডিকে দিলেন এমন একটা বয়সে যে তারপরে ওর হাতে মানে অপশান ছিল না, মানে ও খেলাটা চেষ্টা করবে নাকি চাকরিটা নেবে, ওরকম করবেন না আপনারা জীবনে। এটাও ভাস্কর বলছে কিন্তু, মানে আপনি অল্প বয়সে এদেরকে সুযোগটা দিন, বেশি বয়স হয়ে গেলে কিন্তু সে জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড। এতদিনে নিশ্চয়ই এখন মোটামুটি এসব হাসপাতাল কাণ্ডের পর অন্তত বেসিকটা জেনে গেছেন যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এবং দিনের শেষে মানে কার ক্ষতি হচ্ছে? আমাদেরই ক্ষতি হচ্ছে। আমরা যদি অপদার্থ কিছু কেরালার প্লেয়ারদেরকে সুযোগ দিই, আমাদের যোগ্য বাংলার ছেলেদের সুযোগ না দিয়ে, ক্ষতিটা কিন্তু দিনের শেষে আমাদেরই হচ্ছে। একটা তাৎক্ষণিক যাই আপনার মধ্যে একটা অ্যাড্রিনালিন ফ্লো হোক না কেন, দিনের শেষে কিন্তু ক্ষতিগ্রস্ত আপনিই হচ্ছেন। এবং যে মিডিয়া যে কোনো কারণেই হোক, অবশ্যই একাধিক কারণ তো থাকবেই, যে তারা একসময় বিনো রানা কেরালার ছেলেদের খুব মানে ধুয়ো দিয়েছিল,
তারাও কিন্তু এখন বুঝতে পারছে অনেকটা যে প্রথমত বিনোর আনার ছেলেরা তো টেকনিক্যালি সমস্ত ডিফেক্টিভ, আর দ্বিতীয়ত হচ্ছে এইসব প্লেয়ার আনার ফলে যদি স্থানীয় ছেলেদের ওঠার রাস্তাটা আমরা বন্ধ করে দিই, তাহলে কিন্তু আগামী দিনে মিডিয়া ইন্টারভিউ নেওয়ার সুযোগ পাবে না কারোর। এই যে ধরুন একটা সাহিল মণ্ডল ছেলেটা, যাকে নিয়ে আমি বলেছি আমার আগে দুটো অডিওতে, ওর একটা কিন্তু 1 বছর আগে একটা ইন্টারভিউ নিয়েছিল এক্সট্রা টাইম। কেন নিয়েছিল? কারণ বাংলার ছেলে বারুইপুরে স্টেশনে পৌঁছেই ওর বাবা মাকে পেয়ে গিয়েছিল। এখন একটা কেরালার ছেলে আপনি খুঁজেই পাবেন না কোন গ্রাম থেকে এসছে, কীভাবে এসছে। আর আরও একটা ব্যাপার নিয়ে আমি বলবো যে সাহিল মণ্ডলকে তো নিল, আমাকে একজন আমার পরিচিত একজন ইস্টবেঙ্গল ফ্যান বলছে, দাদা মানে বুঝতে পারছি না তুমি কী করে খুঁজে পেলে সাহিল মণ্ডলের ব্যাপারটা। আমি বললাম আমি তো 1.5 থেকে 2 বছর আগেই তো দেখেছিলাম, ইউটিউবের খেলা দেখেছিলাম, এবং তখন তো আমি লিখেছিলাম। তাই যখন আমি ওর মুখটা দেখলাম, আমার পক্ষে খুঁজে বার করাটা খুব একটা সময় লাগেনি আমার ক্ষেত্রে। তো ঘটনা হচ্ছে এই সাহিলের সাথে দুটো ছেলে খেলেছে মানে বিভিন্ন টুর্নামেন্টে। সাহিল তো আমি বললাম না, প্রথম দেখেছিলাম ওই অনূর্ধ্ব-16 একটা জাতীয় টুর্নামেন্টে ফাইনালে, যেখানে কিন্তু উত্তরপ্রদেশ জিতেছিল বোধহয় 2-1 গোলে। আমি আগের অডিওতে 2-0 বলেছিলাম, খুব সম্ভবত 2-1 গোলে জিতেছিল। এবং সেই ম্যাচে একটা ছেলে গোল করেছিল, সাহিল করেনি। সেই ছেলেটা কিন্তু অনেক গোল করেছিল সেই টুর্নামেন্টে। এবং পরবর্তীকালে যে ইন্টার ডিস্ট্রিক্ট যে টুর্নামেন্ট হলো আন্ডার-17, সেখানে কিন্তু একটা ছেলে প্রচুর গোল করেছে, ফাইনালও গোল করেছে, সে অ্যাটাকিং মিডিও। আর সাহিল মণ্ডল ফাইনালে গোল করেনি, দুটো অ্যাসিস্ট করেছে। তো এই দুটো ছেলের সাথে কিন্তু সাহিল মণ্ডলের খেলার অভিজ্ঞতা আছে, পূর্ব অভিজ্ঞতা আছে। একজন হচ্ছে অ্যাটাকিং মিডিও, প্রচুর গোল করে, আর একটা ছেলে হচ্ছে নাম্বার 9 স্ট্রাইকার, বাঙালি, দুজনেই বাঙালি ছেলে। তো এরা কিন্তু দুজনেই বেঙ্গল ফুটবল একাডেমিতে। তো আমি ভাবছিলাম যে এদেরকে কেন এখনও দেখছি না, মানে সাহিলের সাথে তো এরাও ছিল। এবং আমাদের যে ফাল্গুনী দত্ত, যে কিছুদিন আগে, কয়েক মাস আগে একটা ন্যাশনাল লেভেলে বোধহয় আন্ডার-16 বোধহয় জিতলো বাংলা, সেই টুর্নামেন্টে কোচ ছিল হচ্ছে আমাদের এই ফাল্গুনী দত্ত। তো সেই টুর্নামেন্টে সাহিল খেলেনি, সাহিল তো বোধহয় আন্ডার-17, এখন আন্ডার-16 ছিল। সেই টুর্নামেন্টে কিন্তু ওই অ্যাটাকিং মিডিয়া ছেলেটাও খেলেছিল। সেই অ্যাটাকিং মিডিয়া ছেলেটা এই ফাইনালও খেললো কিছুদিন আগে সাহিলের সাথে। তো তার মানে ফাল্গুনী দত্ত এদেরকে চেনে, যদিও ওই স্ট্রাইকারটাকে ফাল্গুনী দত্ত বোধহয় চেনে না। কিন্তু আমি যখন কলকাতায় গিয়েছিলাম কয়েক মাস আগে, এই গত বছর তো একাধিকবার যেতে হয়েছিল, তো আমার সঙ্গে ফাল্গুনী দত্ত একটা ঘটনাচক্রে একটা জায়গায় দেখা হয়েছিল। তখন আমি ফাল্গুনী দত্তকে ছেলেটার কথা বলেছিলাম যে একটু খোঁজ নেবেন এই ছেলেটার কথা, একটু মানে দেখবেন। তো আমার কোনো কারণে মনে হচ্ছে যেহেতু আন্ডার-17 যে আই লিগ হবে, সেখানে বোধহয় বেঙ্গল ফুটবল একাডেমি বোধহয় টিম নামাবে। তো এই দুটো ছেলে, অ্যাটাকিং মিডিয়া এবং নাম্বার 9, দুজনে কিন্তু বেঙ্গল ফুটবল একাডেমির স্টুডেন্ট। তো খুব সম্ভবত বেঙ্গল ফুটবল একাডেমি আন্ডার-17 আই লিগে খেলবে, ওরা গতবারও খেলেছিল। তো সেই দরুন হয়তো ওরা বেঙ্গল ফুটবল একাডেমি হয়তো রিলিজ করতে নাও চাইবে এই দুটো ছেলেকে। কিন্তু আমার মনে হয় যদি আমাদের যারা স্কাউট বা কোচিং টিম, তাদের যদি মনে হয় এই দুটো ছেলে ভালো, তাহলে কিন্তু বেঙ্গল ফুটবল একাডেমির সঙ্গে যোগাযোগ করা উচিত, কথা বলা উচিত, বোঝানো উচিত। কেননা এখন কিন্তু পৃথিবীটা অনেক বদলে গেছে। একটা সময় ছিল যখন টাটা ফুটবল একাডেমি শুরু হয়েছিল, তখন ওরা এই মোটামুটি 15-16 এই বয়সের ছেলেদের নিত, 13-14-15 নিত, এবং 4 বছর রাখতো। মোটামুটি 18-19-20 করে ওদের ছাড়তো, 18-19 করে ওদের ছাড়তো। ওদের 4 বছরের কোর্স ছিল টাটা ফুটবল একাডেমিতে। আমি নিজে জামশেদপুরে ছিলাম একটা সময় কর্মসূত্রে, তো দেখতাম ওদের প্র্যাকটিস দেখতাম, কেননা আমি যেখানে থাকতাম আমার ঠিক পাশের প্লটটাই ছিল টাটা ফুটবল একাডেমি। তো সকাল বিকেল আমি জানলা খুলে দেখতে পারতাম ওদের ট্রেনিংটা। তো তখন একটা জমানা ছিল, কিন্তু এখন কিন্তু টাইম বদলে গেছে। আপনারা দেখছেন যে অল্প বয়সী ছেলেরা, ইয়ামাল ঠেমালকে দেখছেন স্পেনের, এরা 18 বছর বয়সে দাপিয়ে খেলছেন ন্যাশনাল টিমের হয়ে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে। কয়েক বছর আগে আমরা দেখেছিলাম এই ফ্রান্সের এই ছেলেটা, হঠাৎ করে আমার মাথায় নামটা আসছে না, যে জেতালো মানে ফ্রান্সকে জেতালো, মানে ওয়ার্ল্ড কাপটা জেতালো 18 বছর বয়সে। তো এখন কিন্তু জমানা অনেকটা বদলে গেছে। তো বেঙ্গল ফুটবল একাডেমি, মানে যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত অ্যান্ড ফান্ডেড, পুরোটাই পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে খুব ভালো কাজ করছে। বেঙ্গল ফুটবল একাডেমি এটা খর্দায় চলছে। তো তাদের নিশ্চয়ই মূল লক্ষ্য হচ্ছে যাতে বাংলা এবং কিছু ভালো ফুটবলার পায় এবং তারা যেন আইএসএলে খেলতে পারে। তো সেইটা যদি তাদের মূল লক্ষ্য হয়, তাদের মূল লক্ষ্য তো এটা হতে পারে না যে আন্ডার-17 আই লিগে দারুণ রেজাল্ট করবো। কেন একটা ছেলে, ধরুন এই দুটো ছেলে, এরা যদি আন্ডার-17 আই লিগে খুব ভালো করে,
হয়তো তারা নজরে পড়বে না, কারোর নজরেই পড়বে না। কিন্তু তারা যদি এখনই ইস্টবেঙ্গলে চলে আসে, যদি ইস্টবেঙ্গল অবশ্যই তাদের যোগ্য মনে করে, তাহলে কিন্তু তারা আন্ডার 17 আই লিগ খেলতে পারবে, তারপর এইসব ড্রিম 11 কী সব খেলতে পারবে, তারপর RFDL আছে সেটা খেলতে পারবে। তো মোটামুটি একটা ইস্টবেঙ্গলের মধ্যেই তারা চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, আমাদের যদি মনে হয় এই ছেলে দুটো বা এরকম আরও যদি ছেলে থেকে থাকে বেঙ্গল ফুটবল একাডেমিতে যারা যোগ্য, তাদের সাথে কিন্তু একটা লং টার্ম চুক্তি করা উচিত এবং বোঝানো উচিত বেঙ্গল ফুটবল একাডেমিকে, দেখো কেউ তো কেড়ে নিতে পারবে না এদের পরিচয় যে এরা বেঙ্গল ফুটবল একাডেমির প্রোডাক্ট। যেমন টাটা ফুটবল একাডেমিতে কিন্তু যারা পাশ করেছে তারা সারা জীবন কিন্তু টাটা ফুটবল একাডেমির প্রোডাক্ট, মানে পরবর্তীকালে দীপেন্দু, শঙ্করলাল, অনিত ঘোষ তারা বিভিন্ন ক্লাবেরও ভালো ফল করেছে সিনিয়র লেভেল, কিন্তু সারা জীবন তাদের একটা পরিচয় থেকেই গেছে টাটা ফুটবল একাডেমির প্রোডাক্ট। তো বেঙ্গল ফুটবল একাডেমির একটা স্টুডেন্ট যদি ইস্টবেঙ্গলে এসে যদি তারপর সিনিয়র লেভেলে ভালো খেলে, ISL-এ ভালো খেলে, তার কিন্তু একটা পরিচিতি চিরকাল থেকে যাবে বেঙ্গল ফুটবল একাডেমির প্রোডাক্ট। তো বেঙ্গল ফুটবল একাডেমির ভবিষ্যতের জন্য, তাদের সাফল্যের জন্য কিন্তু খুবই দরকার যে অল্প বয়সী ছেলেদেরকে এই মুহূর্তে ইস্টবেঙ্গলে রিলিজ করে দেওয়া। তার জন্য অবশ্যই বলছি মানে ইস্টবেঙ্গলেরও কিছু অফার করা উচিত যে আমি তো 5 বছরের চুক্তিতে নিলাম, কেন এর প্রতি আমার একটা কনফিডেন্স আছে। তো এইটা যদি আমরা করি তাহলে কিন্তু বেঙ্গল ফুটবল একাডেমিরও উপকার হবে এবং আমরা কিন্তু আগামী 1-2 বছরের মধ্যে বেশ ভালো কিছু অল্প বয়সী ছেলে পেয়ে যাবো যারা ওয়েল এডুকেটেড। দেখুন এই সাহিল মণ্ডলদের অ্যাডভান্টেজটা কী হচ্ছে, যেটা আমি আমার আগের অডিওতে বলেছি, ছেলেটা 2.5 বছর বয়সে ফুটবল কোচিং ক্যাম্পে যায় এবং পরবর্তীকালে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে নিয়মিত যেত, মানে একটা অর্গানাইজড ট্রেনিং পেয়েছে যেটা ডিউরেশন প্রায় 9 থেকে 10 বছর। তো আমি দেখছিলাম যে ইস্টবেঙ্গল পুরুলিয়াতে একটা একাডেমি আছে, বিবেকানন্দ কোচিং সেন্টার এরকম কিছু একটা নাম, বিবেকানন্দ ফুটবল একাডেমি এরকম কিছু একটা, আর ডে কোচিং সেন্টারের মতো, সেখান থেকে দুটো ছেলেকে নিয়েছে। তো দুজনেই ওই কোচিং সেন্টার বা একাডেমিতে 2 বছর ধরে ট্রেনিং নিচ্ছে। তো তার আগে তারা কোথায় ট্রেনিং নিচ্ছে জানি না, এই দুটো ছেলেকে আন্ডার 17 জন্য নিয়েছে। তো আন্ডার 17 জন্য যে নিয়ে থাকে তো তাদের বয়স অন্তত 16 বা 15। তো 2 বছর যদি মাইনাস করি তো 13 বছর বয়স থেকে বা 14 বছর বয়স থেকে তারা ওই একাডেমিতে গেছে। কিন্তু তার আগে তারা কোথায় গেছে সেটা জানা খুব দরকার, তারা কোথায় করেছে, কেননা এটা খুব ইম্পর্টেন্ট যে ট্যালেন্ট বলে কোনো কথা নেই। যদি কারোর একটা প্রপার এডুকেশন হয় সে কিন্তু ভালো ফল করবে, যে কোনো ফিল্ডেই ভালো ফল করবে, সেই ইঞ্জিনিয়ারিং বলুন, ডাক্তারি বলুন। একটা যদি তার একটা অর্গানাইজড এবং একটা লং একটা এডুকেশন সিস্টেম থাকে, একটা এডুকেশন প্রসেসের মধ্যে দিয়ে যায়, সে হলে ভালো প্রোডাক্ট হয়ে বেরোবে, মানে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফুটবলার একটা ভালো হয়ে বেরোবে। তারপর আপনি তাকে ঈশ্বর মানে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বা এইসব ট্যালেন্ট বলুন, ওটা অন্য কথা, ছেলে ভালো বেরোবে। তো সেই জন্য আমার মনে হয়। আর ভাস্করের ব্যাপারে আসি। এবার ভাস্কর গাঙ্গুলি যে ছেলেটার কথা বলছিল আমার মনে হয় সেই ছেলেটাকেও একটু ট্রায়ালে ডাকা উচিত, মানে কেননা ভাস্কর যে এমনি সেমনি ব্যক্তি নয়, ভাস্কর গাঙ্গুলি এমনি সেমনি ব্যক্তি নয়। দুটো কারণ বললে বুঝতে পারবেন। প্রথমত আপনারা গত বছর ইস্টবেঙ্গল আন্ডার 17 একটা ছেলের খেলা দেখে নিশ্চয়ই মানে বিমোহিত হয়ে গেছেন বা চমৎকৃত হয়েছেন। ছেলেটা কে না, ছেলেটা হচ্ছে দেবজিৎ রায়, যে ফরওয়ার্ড স্ট্রাইকার, ধূপগুড়ি ছেলে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে দেবজিৎ রায়। তো দেবজিৎ রায়কে কে স্কাউট করেছিল ভাস্কর গাঙ্গুলি এবং মিহির বোস প্রাক্তন ফরওয়ার্ড ইস্টবেঙ্গলে, ভাস্কর তো মানে প্রাক্তন গোলকিপার। তো এরা দুজনে কিন্তু স্কাউটিং করেছিল ইস্টবেঙ্গলের হয়ে নর্থ বেঙ্গলে গিয়ে, বিভিন্ন কোচিং ক্যাম্পে গিয়ে। তো সেখান থেকে এরা কিন্তু দেবজিৎ রায়কে তুলে এনেছিল। শুধু তাই নয়, বহু বছর আগে ভাস্কর গাঙ্গুলি কিন্তু আরও একজন প্লেয়ারকেও স্কাউট করেছিল, সেও স্ট্রাইকার। কি তার নাম হলো বাইচুং ভুটিয়া। কোথায় করেছিল? ওই সিকিমের ওখানকার নর্থ বেঙ্গলে, আমার ঠিক এই মুহূর্তে জায়গাটার নাম মনে পড়ছে না, সেখানে একটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা ফুটবল ক্যাম্পের মতন চালিয়েছিল কিছুদিন। তো সেখানে ওই ক্যাম্পে গিয়েছিল আমাদের ভাস্কর গাঙ্গুলি এবং সুরজিৎ সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের মাঝে নেই উনি। তো এই দুজন গিয়েছিল, সেখান থেকে কিন্তু স্কাউটিং করে 16 বছরে বাইচুংকে নিয়ে এসেছিল এরা, এবং এরা কিন্তু একই কাজ দেবজিৎ রায়কেও করেছিল, দেবজিৎ রায়কেও নিয়ে এসছে। তো সেই ব্যক্তি যদি কোনো একটা প্লেয়ারের খেলা দেখে তার খুব মনে ধরে, বাপার প্লেয়ার, জানি না তার বয়স কত হবে, তো একবার অন্তত আমার মনে হয় তাকে ট্রায়ালে ডাকা উচিত ইস্টবেঙ্গলে। মানে এতটা আমাদের মধ্যে বিলাসিতা নেই যেখানে আমরা
কেরালা থেকে একের পর এক বাজে প্লেয়ার নিয়ে এসে প্রচুর অর্থ অপচয় করেছি। সেখানে আমাদের নিজের ভাস্কর গাঙ্গুলি, যে কিনা ইতিমধ্যে আমাদেরকে বাইচুং উপহার দিয়েছে, দেবজিৎ রায় উপহার দিচ্ছে, তার যদি মনে হয় কোনো একটা প্লেয়ারকে, একটা অচেনা প্লেয়ার বা ভাস্কর তাকে চেনেও না, মানে বিনোর ক্ষেত্রে কি, বিনোর ক্ষেত্রে ধরুন ওর বিভিন্ন সেটিং করা আছে, এখানে সেখানে আপনি জানেন না কতটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেখানে রয়েছে, বা সেখানে ভালোবাসার লেনদেন হচ্ছে না কোনো আর্থিক লেনদেন হচ্ছে, আপনি কিছুই জানেন না। ভাস্করের ক্ষেত্রে তো এটা পরিষ্কার, মানে ভাস্কর তো এই ছেলেটাকে চেনেই না, একটা ময়দানে খেলে, এমনিতে খেপ খেলে, বাবার চিকিৎসার টাকা তোলে। তো সেই ছেলেকে যদি ভাস্করের মনে ধরে থাকে, তা অন্তত একটা ট্রায়ালে তাকে ডাকা উচিত। তাই দেবজিৎ রায়ও কিন্তু অনেকটা সেরকম কেস। দেবজিৎ রায়ের মা এখন নেই আমাদের মাঝে, উনি মারা গেছেন কঠিন রোগের পর। তো দেবজিৎ রায়ও কিন্তু একসময় মায়ের চিকিৎসার জন্য ওই নর্থ বেঙ্গলে ওই এলাকাতে ছোটো ছোটো টুর্নামেন্টে, মানে খেপ টুর্নামেন্ট খেলে বেড়াতো, খেলে ওই অর্থ উপার্জন করতো মায়ের চিকিৎসার জন্য। তো এটাই বলার ছিল যে স্কাউটিং হোক, এবং আমার আগের অডিওগুলোতে যেটা বলেছি যে স্কাউটিং ব্যাপারটা কিন্তু লং টার্ম সলিউশন নয়, কিন্তু আপাতত কন্টিনজেন্সি যেটা মেথড রয়েছে আমাদের ক্ষেত্রে, বা ইমার্জেন্সি যে তার কোনো প্রসেস এস্টাবলিশ নেই, তো স্কাউটিংটা হোক, কিন্তু ঠিকঠাক করে স্কাউটিংটা হোক এবং সততার সাথে হোক, এবং যারা যারা যোগ্য ব্যক্তি, মানে যারা যাদের স্কাউটিং ভালো অভিজ্ঞতা আছে, যেমন ভাস্কর গাঙ্গুলি, তাদের মতামত যদি থাকে, কোনো তাদের কোনো একটা অনেস্ট ওপিনিয়ন বা ভলেন্টারি ওপিনিয়ন, রাদার অনেস্ট বলছি, ভলেন্টারিলি তারা যদি কারোর নাম উল্লেখ করে কোন ক্যান্ডিডেটের, তো একবার তাদের ট্রায়ালে ডাকা উচিত আমার মনে হয়। আর বেঙ্গল ফুটবল একাডেমিকেও কিন্তু ব্যাপারটা বোঝাতে হবে, ওদের যদি ভালো ট্যালেন্ট থেকে থাকে, অবশ্যই আছে, তো তাদেরকে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের জন্য রিলিজ করা উচিত, কারণ দিস ইজ দ্য রাইট টাইম। এই মুহূর্তে কিন্তু কাজ শুরু করতে হবে সবাইকে। সবাই ভালো থাকবেন।